হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইশরাত জাহান ফারিয়া, পর্ব 27। উনি আমার সামনে চুটকি বাজিয়ে বললেন, কি চোখ মুখ এমন ফ্যাকাশে কেন? হিংসা হচ্ছে আমায় দেখে? দেখলে তো আমরা সবাই মিলে কত মজা করে গল্প করলাম। ফুপি আমার জন্য কত নিউ আইটেমের খাবার বানিয়ে খাওয়ালো, আর কেউ তোমার কোনো খোঁজই নিল না। হাউ ইটস ভেরি ব্যাড। ভালো, আমার আব্বু আম্মু একটু বেশি ভালো কিনা, তাই অভুক্তকে ভালো করে খাইয়ে দিয়েছে। উনি রাগী গলায় বললেন, লিসেন, আমি অভুক্ত নই, আমি এই বাসার জামাই। ও তোমার মায়ের ভাইয়ের দুই মাত্র ছেলের একমাত্র ছোট ছেলে আবরার আগুন চৌধুরী আমি, তাই আমার রাইট আছে থাকার খাওয়ার, তাই খাইয়েছে। আমি মনে মনে 101টা উষ্টা দিলাম। কোনো কিছু বলার ভাষা খুঁজে না পেয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছি। দুপুরেই তো গোসল করলাম, এখন আবার ভুলে বসে আছি, কাপড়ও আনিনি। দরজা খুলে দেখি উনি মিটিমিটি করে হাসছেন। তা আবার আমারই ব্যক্তিগত ডায়েরি দেখে। ইয়া খোদা, এই ডায়েরিতে আমার সব কাহিনী আমি লিখে রেখেছি। কিভাবে ছোটোবেলায় চকলেট খাওয়ার লোভে খাতা বিক্রি করে দিতাম, কিভাবে পাশের বাসার সাল্লুকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছিলাম, রাতে ফ্রিজ খুলে আইসক্রিম খেয়ে সকালে আম্মুর হাতের পিটুনি খাওয়া থেকে শুরু করে ঝালমুড়িওয়ালার টাকা মেরে দেওয়া সহ সব কাহিনী এই গোপন ডায়েরিতে আমি লিখে রেখেছি। আর বেটাগুলোক আমার সব শিখে জেনে গেল। আমি আধা ভেজা কাপড় নিয়ে তেড়ে এসে ওনার হাত থেকে ডায়েরিটা নিয়ে নিলাম। উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে হুহা করে হাসতে হাসতে বললেন, তোমার সব সিক্রেট এখন ওপেন সিক্রেট হয়ে গেল। তুমি এত বাজি ছিলে, হা হা হা। আমি এই সব খবর সবাইকে জানাবো, দরকার হলে নিউজ পেপারে ছাপাবো। ওনার হাসি দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছে, তবু কোথায় গিয়ে যেন ওনার এই হাসি খুশি মুখটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু মনে হচ্ছে। বাতাসে উড়ন্ত সিল্কি লাল চুলগুলো এদিক সেদিক অবাধের মতো উড়ছে, আর আমার বুকের ভিতরটা কেমন অদ্ভুত অনুভূতিতে চেয়ে গেল। আমি গভীর চোখে তাকিয়েছি ওনার দিকে, ভাবনার মশগুল হয়ে আমি পাখিদের মতো উড়ছি এই সন্ধ্যার মেঘলা আকাশে। কিন্তু এই রোমান্টিক মোমেন্টে ওনার এই নজর কাড়া হাসিটা থেমে গেল হঠাৎ করে। কেমন নেশা লাগানো ওনার চোখ, অদ্ভুত শিহরণ বয়ে যায় এই তাকানোতে। ওনার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাতে যা দেখলাম তাতে নিজেকে আমার খুন করতে ইচ্ছে হচ্ছে। আমি সেই আধ ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু গায়ে ওড়না নেই। এ খোদা, আমাকে তুলে নাও। এই অদম বান্দির আর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। নিজের প্রতি রাগ হচ্ছে আমার, আর উনি সেই তাকিয়েই আছেন। আমি অন্যদিকে ঘুরে ওয়াশরুমের দিকে দৌড় দিতে যাব, ঠিক তখনই উনি আমার হাত চেপে তোলেন। একটানে নিজের কাছে নিয়ে এসে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। আমি ওনার কাছ থেকে নিজেকে কোনোভাবেই ছাড়াতে পারছি না। একসময় হাল ছেড়ে দিলাম আমি। উনি বেশ কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলেন। আমি শ্বাস নিতে নিতে বললাম, লজ্জা, গুন্ডা, অভদ্র, আমার মতো ভদ্র মেয়ের সাথে তুই এরকম আচরণ করলি? উনি সোফায় আরাম করে বসতে বসতে বললেন, নো মিসেস আগুন, তুমি ভুলে বলছো, তোমার মাথাটা ঠিক নেই। মানে? আমি পাগল? না, তুমি পাগল নও, অন্য কিছু। অন্য কিছু মানে তুমি একটা অভদ্র মেয়ে। সবই জানি। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আপনার মতো লুচ্চাকে দিতে হবে না। অফকোর্স দিতে হবে, বিকজ ইউ আর মাই অনলি ওয়াইফ আর আই অ্যাম ইউর অনলি হাজব্যান্ড। সো আমার রাইট আছে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার। তুমি তো আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছো। আমি নাকি লুচ্চা, অভদ্র? আমি তো কিছু বলিনি তখন। তো লুচ্চাকে লুচ্চা না বলে কি বলবো? হাউ, সেটা তোমার উপর ডিপেন্ড করে। বাট আমি এতটাও লুচ্চা অভদ্র না, তার চেয়ে বেশি অভদ্র লুচ্চা তুমি। আমি চমকে বললাম, মানে? তুমি কি কচি খুকি? সব কিছুতে এত মানে করো কেন? ডাফার ড্যাম ইট গার্ল। যাই হোক, বুঝিয়ে বলুন। তুমি যদি সত্যি এমন ভদ্রমহিলা হয়ে থাকতে, তাহলে আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওড়না ছাড়া আসতে না, বাঁকা হাসি দিয়ে। ইনফ্যাক্ট তুমি এখনও ঠিক সেভাবে আসো। আমি নিজের দিকে তাকিয়ে দেখি ওড়না নেই। দূর, এই মুখ আমি কিভাবে দেখাবো? নিজের প্রতি রাগ হচ্ছে। উনি বাঁকা এসে বলেন, তোমাকে এভাবেই সুন্দর লাগছে, নায়িকা জলি, হা হা হা। ওনার শ্রুতিমধুর হাসি শোনার জন্য আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে প্রায় আধা ঘন্টা যাবৎ একটা লম্বা শাওয়ার নিয়ে বেরোলাম। রাতের বেলা খেয়ে দিয়ে রুমে চলে এলাম আমরা। আমি বিছানাটা ঠিকঠাক করে আমার ড্রয়ার থেকে ফোনটা নিলাম। অনেকদিন পর নিজের ফোনটাকে শুনলাম।
কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল যেন। এই ফোনটা আমার সন্তানের মতো। ফেসবুকে ঢুকে আইডি অ্যাক্টিভ করে নিউজ ফিডটা স্ক্রল করলাম। ইনবক্সে অনেক মেসেজ জমে আছে। 10-15টা ছেলে প্রেমের প্রস্তাব পাঠিয়ে রেখেছে। আমি হাসলাম মাত্র। পুরনো ফ্রেন্ডদের অনেকেই কংগ্রেচুলেশন জানিয়েছে নতুন জীবনের জন্য। আমি এসব দেখাদেখিতে ব্যস্ত, আর অন্যদিকে উনি নিজের মোবাইল এক ইংরেজ বান্ধবীর সাথে কথাবার্তায় ব্যস্ত। ওনার ইংরেজি বলার দক্ষতা দেখে আমি মনমরা হয়ে গেলাম। সারা জীবন টেনে টুনে ইংরেজিতে পাশ করা আমি পেলাম এক ইংরেজ জামাই। বাবা যায়, উনি যদি এভাবে আমার সাথে গড়গড়ি ইংরেজিতে কথা বলেন তাহলে মাথামুন্ড না বুঝে আমি অজ্ঞান। মোটামুটি বলতে পারি, কিন্তু ইংরেজদের সাথে কথা বলার সময় একটা মান সম্মানের ব্যাপার আছে না? এই দুঃখ আমি কোথায় রাখবো ভাবতে ফেসবুকের কথা মনে হলো। ভাবলাম ফেসবুক থাকতে চিন্তা কি, একটা স্ট্যাটাস দিলেই হয়, সবাই একবার সমবেদনা জানায়। ভাবতে দিলাম লিখলাম, তোমরা সবাই সুখে থাকো, আগুন দুটো আমার। কোথায় যেন শুনেছিলাম কথাটা, মনে পড়লো না। উনি ইংরেজ বান্ধবীর সাথে কথা বলে আমাকে বললেন এক গ্লাস পানি এনে দিতে। আমিও বিরক্তিকর খেলা নিয়ে পানি আনতে ড্রয়িং রুমের দিকে এগোতেই আপুর রুমে ফিসফিসানির শব্দ পেলাম। দরজাটা একটু ফাঁক করে দেখে আপু কার সাথে যেন মোবাইলে কথা বলছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। গল্প তুই আমারই থাকবি, লেখিকা ইরশাদ জাহান, পাড়িয়া, পর্ব 28। আপু কার সাথে যেন ফিসফিসিয়ে কথা বলছে দেখে মনে হচ্ছে কাকে যেন কিছু বোঝানোর চেষ্টা করছে। আমি কিছুই বুঝতে পারছি না। দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করছি। তখন মনে পড়লো উনি পানি চেয়েছিলেন। পানি আনার জন্য যেই ঘুরবো অমনি ফিরে দেখি উনি আমার পিছনে দাঁড়িয়ে, দু হাত পকেটে ঢুকিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। পরনে টি শার্ট আর হাফ প্যান্ট, পায়ে স্পঞ্জের জুতা। বুঝি না সারাদিন পায়ে জুতা পরে রাখার কী দরকার। ঘরে হোক বাইরে হোক ঘুমানোর সময় বাদে সারাক্ষণ ওনার পায়ে জুতো থাকবে। আজব। আমাকে দেখে উনি বললেন, মানুষের ঘরে আড়ি পাতা তোমার স্বভাব। শুনুন, আমার বোনের ঘর এটা, আর আমার বোনের ঘরে আড়ি পাতলে আপনার সমস্যা থাকার কথা নয়। অফকোর্স প্রবলেম। খুশিরও তো একটা প্রাইভেসি আছে। সে কী করছে না করছে, কার সাথে কথা বলছে না প্রেম করছে, সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। কেউ তাতে আড়ি পাতবে আর একজন সচেতন নাগরিক হয়ে আমি সেটা বসে বসে দেখব, তা তো হতে পারে না। আসছে সচেতন নাগরিক, বেটা ব্রিটিশ আসছে। আমি মোটে ব্রিটিশ না, কিন্তু সচেতন থাকার ট্রাই করি। আর জানিয়ে রাখি, তোমার বোন খুশি আমার ভাইয়ের সাথে প্রেম করছে, বুঝলে? সো এখন পানি নিয়ে রুমে আসো, আড়ি পাতার দরকার নেই বলেই রুমের দিকে হাঁটা তোলেন। ওনার কথা শুনে আমি অবাকের 7ম পর্যায়ে পৌঁছলাম। রেশ কাটতেই তাড়াহুড়ো করে ডাইনিং থেকে পানি নিয়ে রুমে এলাম। পানির গ্লাস ওনার হাতে দিয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? উনি 3 ঢোকে পানিটা শেষ করে বিছানায় ধপাস করে শুয়ে পড়লেন। হাতে মোবাইলটা নিয়ে স্ক্রল করতে করতে বললেন, সেটা তোমার না জানলেও চলবে। প্লিজ প্লিজ বলুন না। উফ, প্লিজ ভাই, আপনার 2 পায়ে ধরি, প্লিজ বলুন না। কাঁদো কাঁদো ইনোসেন্ট ফেস করে বললাম। উনি মোবাইলটা রেখে বাঁকা হাসি দিয়ে বললেন, দ্যাটস লাইক এ গুড গার্ল। আই অ্যাম সো হ্যাপি, তোমাকে ডেফিনেটলি বলবো, বাট পায়ে ধরতে হবে না, একটা ছোট শর্ত আছে। ছোট শর্ত যখন, তাই ভাবলাম সোজাসাপটা কিছু, তাই আমিও ঠুসঠাস রাজি হয়ে গেলাম। উনি বললেন ওকে। তারপর উনি যা বললেন তাতে চক্ষু চড়ক গাছ আমার। বললেন ওনার সব কথা শুনতে হবে, ওনাকে জড়িয়ে ধরে ঘুমোতে হবে, ওনার অবাধ্য হলে থাপ্পড় খেতে হবে, ওনার সব কথায় সায় দিতে হবে, আরও নানা কিছু যেগুলো বলা যাবে না। এসব শর্ত শুনে আমি শুধু একটাই কথা বললাম, না না না। উনি বললেন, ডাপার মেয়ে, তোমার এসব কথা কে শুনবে? তুমি নিজেই শর্তে রাজি হয়েছো। হা হা করে বাঁকা হাসি দিলেন উনি। আমার নিজের কপালে নিজেই থাপ্পড় দিতে ইচ্ছে হলো। নিজেকে ওনার গিনি পিগ মনে হচ্ছে। আমার কথায় পাত্তা না দিয়ে বললেন, শোনো, খুশিকে আমার ভাই প্রথম দেখায় পছন্দ করে ফেলে। তারপর থেকে সে তোমার বোনের পিছনে লেগেছে। এক প্রকার জোর করেই তোমার বোনকে দিয়ে ভালোবাসি বলিয়ে ফেলেছে। সারাদিন পিছু পিছু ঘুরে তোমার বোনকে এক প্রকার থের দিয়ে রাজি করেছে। বলেছে ও যদি রাজি না হয় তাহলে ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এতেই তোমার বোন ভয়ে চুপসে গেছে। আসলে তোমরা 2 বোনই ভীতু। আরহাম ভাইয়ের কাণ্ড শুনে আমি আকাশ থেকে পড়লাম। এত ইনোসেন্ট পেস নিয়ে ঘুরে যে কেউ কিছু বুঝবে না। আর তলে তলে দেখি আবরার গুন্ডার চেয়েও শয়তান। এর জন্য আসার সময় এমন সাজগোজ করেছিল, কেমন তাড়াহুড়ো করছিল, ওনার সাথে আমাকে আসতে দিতে চাইছিল না। এবার সব ক্লিয়ার হলো। আমি কনফিউশন নিয়ে স্তব্ধ হয়ে বসে আছি। তখনই উনি বললেন, দেখতে হবে না ভাইটাকার? তো আপনারা 2 ভাই কি দুনিয়ার আর কোনো মেয়ে পাননি? আমাদের 2 বোনকে ধরতে হলো? যত সব। কী করবো বলো? এত সুন্দর 2 বোন থাকতে আমরা 2 ভাই অন্য মেয়েদের ধরবো কেন? যত সব বেলাজ।
শুনুন আমি ঘুমাবো। তাই মানে আমি ঘুমাবো? শুনুন, সরতে হবে না গো। তুমি আমার সাথে ঘুমাবে গো? কি পাগল আমি? আপনার সাথে ঘুমলে সকালে উঠে দেখবো আমি ঢেঁড়সের মতো কাঠি হয়ে গেছি। উনি রেগে বললেন, কি? কিছু না, ঘুমাবো। উনি একটানে আমাকে ওনার পাশে শুয়ে দিয়ে জড়িয়ে ধরলেন। বললেন, একবার যদি নড়েছো তাহলে একটা করে চুমু ফিরি। আরে ছাড়ুন ছাড়ুন বলছে। পক পক বন্ধ না করলে কাল সকালে ব্যাগপত্র গুছিয়ে বাসায় নিয়ে যাবো। আর যদি থাকতে চাও তাহলে চুপ করে ঘুমাও বলেই ঠোঁটে চুমু দিয়ে বসলেন। আর আমি ওনার ফিসফিসে কথা বলার ধরন দেখে পিষ্ট হয়ে গেছি। আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে আছে। উনি আমাকে জড়িয়ে ধরে সেই কখন ঘুমিয়ে গেছে। মাথার কাছের জানালাটা খোলা, রুমের বাতি নিবানো থাকায় চাঁদের আলোতে পুরো রুম ভরে গিয়েছে এক মনে এক মায়াবী আলো, যার কাছে পৃথিবীর সব আলো হার মানতে বাধ্য। সারা আকাশ জুড়ে কোটি কোটি তারাদের মেলা, বাতাসের ফুলগন্ধে গন্ধে সারা রুমে ভরে গেছে। চাঁদের আলোতে আমার রুমের দেওয়ালে সাজানো সব পাতা, ফুল এবং ছবিগুলো আঁকছে রূপকথার এক রাজ্য, যেখানে আমি আমার ভালোবাসার মানুষটার পাশে শুয়ে আছি, তার সাথে আছি। হঠাৎ করে এক ঝাঁক জোনাকি পোকা দল বেঁধে আমার রুমে ঢুকলো। পুরো রুমে টিম টিম করে আলো দিচ্ছে। আমার রুমের সব পূর্ণিমা রাতে এক ঝাঁক জোনাকি পোকা আসে। সেই ছোট্ট থেকে দেখে আসছি, কাকতালীয়ভাবে আজও পূর্ণিমা সোনালি আলোয় স্বর্ণরাজ্য বানিয়ে আমার ছোট ঘরটাকে একটা ছোট পৃথিবী বানিয়ে দিয়েছে। এমনই তো চেয়েছিলাম আমি। যত যাই হোক, আমি তো এই গুন্ডাটাকে ভালোবেসে পেয়েছি। উনি হয়তো আমাকে ভালোবেসে, যদিও বলেনি, তাও ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝা যায়। উনি যদিও রাগী, তাও বেশ চাপা। আরহাম ভাইয়ার মতো নিজের ভালোবাসার কথাটা কাউকে বোঝাতে পারেন না। এই চাপা মানুষটার সাথে আমিও চাপা। আমিও কাউকে নিজের মনের কথাটা বলতে পারি না, যতটা না আপু আর ভাইয়ে পারে। এই স্বপ্নময় সোনালি রাতে ওনার গা থেকে আশ্চর্য সুন্দর একটা খুশবু পাচ্ছে। এর আগে যা আমি অনুভব করিনি, আজ তা মস্তিষ্কের সাহায্যে খুব গভীরভাবে অনুভব করছি। ওনার আত্মায়